চোখে চেয়ে কি দেখছো নিশি? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবীর মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতের ধূপের ধোঁয়ার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। তুমি তো ওর আসল পরিচয় জানতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছে এক বিন্দু সেও কিন্তু এসেছি। তুমি জানতে আসলে ওর সঙ্গে আমার কি সম্পর্ক? আমি জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায়, একাকী। ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়। তুমি কতখানি প্রয়োজনীয় সেটা জামাই বাবু জানি, কিন্তু আমি জানি তুমি আমার দুনিয়া। তুমি ভুল করলে নিশি, তুমি ভুল করলে। মেয়ের আসল পরিচয় ও পরাঙ্গনা। ভুল বলছি জামাই বাবু, মেয়েটি পরাঙ্গনা নয়, মেয়েটি পরাঙ্গনা। নিশি, মঙ্গলের মতন আমি আমার দিদির মুখ থেকে একটা বড় ভুল বাড়ি শুনতে চাই। নিশি, পাইনি এমনি ক্রুশের সম্বোধন কোনোদিন আমার দিদির মুখ থেকে শুনতে পাইনি। সে আমাকে কোনোদিন ভাই বলে ডাকেনি। তার সারা স্মৃতি জুড়ে এমন পবিত্র সিঁদুরের রেখা কোনোদিন সে আঁকেনি। দিদি, তাই আজ থেকে আমি তোর ভাই। তাহলে আর একবার আমাকে তুই দিদি বলে ডাক। দিদি, সত্যি সত্যি গণিতা, সত্যি সত্যি সেই বরাঙ্গনা। তোমার এবারে তোমায় স্তব্ধ দিয়েছে সীতা সরস্বতী। তবুও তোমরা মাতা ভগিনীর জাতি, তোমাদের মতো তোমাদের ঘরে তারাও কোনো মানুষের মানে জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছে বলে কিনা এই পুণ্যের অধিকার, ছোট পাপ করে হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্লা যদি মুক্তি লাইব বেরি হতে পারে না, তোমারও কেন হবে না পুচ্ছ বিমল নিশি। হাই চিল সোনালি দাদার চিল, এই ভিজে নিবিড় পুকুরে তুমি আর উড়ে উড়ে ধান সিঁড়ি নদী তীরে। তোমার কান্নার সুরে পৃথিবীর বলে তার মা মনে আছে। পৃথিবীর রাঙারাজ কন্যাদের মতো সে চলে গেছে আবার বেদনা জাগাতে ভালোবাসে। এই কবিতাটা সেই রাত্রি ফুলসজ্জায় রাখি করেছিল। তখন আমার হাতে ছিল তার হাতি, হৃদয়ে ছিল হৃদয়ের কাছাকাছি। এত দূর এগিয়ে সে আগের কথা ভাবছি। একদম, কিন্তু ওই চিল 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 সব তারা উড়িয়ে দিয়ে তুমি আমাকে আধুনিক হ্যাঁ সামনে। তাই তো তোমাকে নিয়ে আমার বলতে ইচ্ছে করছে, জানো যদি এমনকি জানো যদি
হ্যাঁ শুনবো, তবে এখানে না। আরে বাড়ি চলো, বাড়ি মদ খেতে খেতে আরো এনজয় করবো, চলো। কিন্তু মাতাল হয়ে যাবে। আরে আমি তো মাতালে হতে চাই। ঘরের বউ পর পুলিশকে নিয়ে ঘরে যাবে। তারপর গৃহস্থ নাচ দুয়ারে সন্ধ্যা দেখাবে না, কোনো ঘুমটা দেওয়া বলবো। নতুন পরিচ্ছেদে ভাস্কর্দা এই লেখাটাই লিখেছে। ভাস্কর্দা তারপর লিখছেন, এদেশে পাগলের সংখ্যা দিনের পর দিন বাড়বে, তাদের ভারসাম্যহীন মস্তিষ্কে বাসা বাঁধবে শুধু কামনার বোকা। তাই কাম তত্ত্ব বোকা মানুষেরা কোনো সুখ চিন্তা না করে ওই ঢুকে পড়বে আদিম প্রকৃতির অন্ধকারে। ভাবটা সংসারে অভাব নেমে যেতে, তাই কাদের মেয়ে মুন্নিকে জবাব দিয়েছে। মুন্নি বেঁধে বেরিয়ে বলেছে গায়ে ফিরে যাবে বলে, কিন্তু আমি তাকে বলেছিলাম ওই পালকে আমার সঙ্গে দেখা করবে। কই সে তো এখানে আসেনি, হয়তো আমার হাতে দেরি হচ্ছে দেখে চলে গেছে। কি করে তোমায় আসবো? হঠাৎ টঙের দোকান ভেঙে দেবার পর বরটা যেন তেমন হয়ে গেছে, বাড়ি থেকে ওদাও হয়ে গেছে। বৌদি বেশিরভাগ তোমার বাড়িতে থাকে না, বুড়ো দাদুটা পেলায় অন্ধ। তাই তো আমি ওই খাবারের দোকানে কাজে লেগেছি, কাজ ছেড়ে আসছে যে দেরি হয়ে গেল। তাই ওই দিকটা দেখি। মুন্নিকে দে আমার চাই, আমি ওকে বিয়ে করবো, ওকে ধারা আমি বাঁচবো না। মুন্নি মুন্নি আবার পরমা দাঁড়াবার ঠিকানা যাদের নাই তারা বিয়ে করবে, তাদের একাধিক সন্তান হয়, জন্ম নিয়ন্ত্রণের ধার ধারে না। ভাস্কর্দা লিখেছেন, এদেশে শিক্ষিত বেকার যুবক চাকরি বাকরি না পেয়ে সমাজ বিরোধীদের খাতায় নাম লেখায়। লিখে নাও ডেম্পি, লিখে নাও, আমার নামটাও তোমার খাতায় লিখে নাও। কি বললেন আপনি? সমাজ বিরোধী ক্রিমিনাল হবে? হ্যাঁ হ্যাঁ, হব সমাজ বিরোধী হব। কেন হব না? কেন এ সমাজ বিরোধী নয়? ডাক্তার, মাস্টার, উকিল, পুলিশ সবাই সমাজ বিরোধী। মাস্টাররা ঠিক করে ছাত্র পড়ায় না, ডাক্তাররা 1 ঘন্টায় 50টা রোগী দেখে, ইঞ্জিনিয়াররা কন্ট্রাক্টরদের সঙ্গে যে সমস্ত কনস্ট্রাকশন তৈরি করে, আর প্রমোটাররা যে সমস্ত বিল্ডিং বানায় তা কয়েকদিনের মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়ে। বাবু, হ্যাঁ, সরকারি কর্মচারীরা ঠিক করে কাজ করে না, অফিসে গিয়ে মহিলা কর্মীদের সঙ্গে ফষ্টি নষ্টি করে, পুলিশ ঘুষ খায়। বাবুজি বলো ডেম্পি, বলো কে সমাজ বিরোধী নয়? হাসপাতালে ডাক্তার নেই, হাসপাতালে ডাক্তার নেই, ওষুধ নেই, রোগী আছে, বেড নেই। যদিও বা ওষুধ থাকে তাই হসপিটাল সুপার এবং ডাক্তার মিলে বিক্রি করে দেয়। আবার যদি প্রতিবাদ করে তাকে ধর্ষণ এবং খুন হতে হয়। বলো ডেম্পি, বলো কে সমাজ বিরোধী নয়? তাই আজ আমি ঠিক করেছি, এই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থায় বাঁচতে গেলে আমাকেও সমাজ বিরোধী হতে হবে। ডেম্পি नहीं बाबूजी नहीं, वो बात आपने बोलबे ना बाबूजी, वो बात बहुत खराब আছে बाबूजी। ড্যাম্পি, আমি ওই খারাপ পথে থেকেই অনেক ভালো থাকতে চাই ড্যাম্পি, ভালো থেকে পথে থেকে, আর আমি দুঃখে থাকতে চাই না। তাহলে চলেন বাবুজি। কোথায়? আমি যেখানে কাম করি সেখানে। ওই অজিত মুখার্জির বাড়ি? হ্যাঁ বাবুজি, চলেন বাবুজি। চলো। সমাজ বিরোধীর হাত ধরে পথের সন্ধান পেয়ে তারই হাত ধরে হারিয়ে যায় এক শিক্ষিত বেকার যুবক। ভাস্কর্দা এই লেখাটাই ফুটে উঠেছে স্বাধীন ভারতের অবশেষে জামাইবাবু লিখেছেন, হিংসা প্রতিহিংসা মানুষকে অন্ধ করে দেয়, তাই শেষ পর্যন্ত তাকে অন্ধ হয়ে এখানে সেখানে ভিক্ষা করতে হয়। আমাকে কিছু ভিক্ষে দিন না বাবু, করে অন্ধকে কিছু ভিক্ষা দেন। আমি আজ 2 দিন হলো তেমন কিছু খেতে পারিনি, দয়া করে কিছু ভিক্ষা দিয়ে বাঁচান, পুরো অন্ধকে বাঁচান। দাদু জোরে জোরে বলো। মা বোনেরা
বাবুরা, মা বোনেরা, অনেকদিন আগে আমার ছেলে মারা গেছে। আমার শিক্ষিত বেকার নাতি কোথায় চলে গেছে আমি জানি না। নাতি ছিল, পালিয়েছে। একটা খ্যাপা নাতি ছিল, সেও পালিয়েছে। ছেলে মানুষ নাত বউটাকে নিয়ে এখন আমি আমার ছেলে মানুষ নাত বউকে নিয়ে খুবই বিপদে পড়েছি বাবা। তারপর হঠাৎ করে গিয়ে আমি অন্ধ হয়ে গেছি। ওই অন্ধকে কিছু ভিক্ষা দিন না বাবু, দয়া করে কিছু সাহায্য করুন। অন্ধবৃত্ত আকুল আহ্বানে সাহায্যের হাত নিয়ে কেউ এগিয়ে আসে না, কিন্তু ওই সুন্দরী যুবতী বউটার দিকে লালসার দৃষ্টি নিয়ে এগিয়ে আসে। বড় ঘরের বড় মাপের সমাজ বিরোধী। ও দাদু, তুমি ওখানে বসো, আমি ভদ্রলোকের কাছ থেকে সাহায্য নিয়ে আসি। আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে, আমার স্বামীটা ঠিকও নেই। দয়া করে কিছু সাহায্য করে অন্ধ মানুষটিকে বাঁচান বাবু। বলো তুমি কি সাহায্য চাও? আমাকে একটা চাকরি দিতে পারবেন? চাকরি? হ্যাঁ, যে কোনো একটা চাকরি। না, কোনো কিন্তু নয় দাদা, আপনি দয়া করে আমাকে চাকরিটা না দিলে আমি আমার স্বামীকে ওই পুকুর থেকে শুকাতে বেরোতে পারবো না। আমার অন্ধ দাদা শ্বশুরের চোখে চিকিৎসা করতে পারবো না। দয়া করে একটা চাকরি হবে। উপায় অবলম্বন না গিয়া বন্ধুরা এমনি করে চাকরি নেশায় এক শ্রেণী অমানুষের পায়ে পড়ে স্বামীকে বেরোয়ার স্বপ্ন দেখে। সংসার আঙিনায় চলতে চায় না অবগন্ঠন টেনে লণ্ঠনের আলো, কিন্তু এক চুলা কালো হাত পকেটে ঢুকে গিয়ে বেরিয়ে আসে নোটের বান্ডি নিয়ে। ঠিক আছে, চাকরি তুমি পাবে, এই নাও তার অ্যাডভান্স। আর আমরা তোমাকে যে চাকরি দেবো তা তুমি অনায়াসেই করতে পারবে। কিসের চাকরি দাদা? কান্নার চাকরি। কান্না? হ্যাঁ, কান্নার চাকরি। তোমাকে কিছু করতে হবে না, দিন রাত শুধু কাঁদতে হবে, কাঁদতে। আমরা তোমার সেই কান্না রেকর্ড করে বাজারে ছাড়বো। বড় বড় ফ্যামিলিতে বাবা বললে, মা বললে কেউ তো আর কাঁদে না, তাই তারা মৃত্যুর পর অথবা শ্রাদ্ধের দিন কান্নার ক্যাসেট বাজাবে। এই নাও আমার কার্ড, তুমি এই ঠিকানায় পৌঁছে যাবে। চাকরি আমি পেয়ে গেছি দাদু, চাকরি পেয়ে গেছি। কান্না রেকর্ড করার চাকরি গো, কান্না রেকর্ড করার চাকরি। তাদের অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে টুকরে খেয়ে এগুলোকে চালান করে দেওয়া হয় বড় মাপের বড় সমাজ বিরোধী। এরপরই ঘটবে অবস্থনীয় ঘটনা। স্বামী আগে না সিঁদুর আগে, এই তো আর গেল লড়াই। এক পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, অন্য পথে আসবে এক মহিলা যে এখন একটু একটু করে স্বামীর পক্ষে। আমার পক্ষে বেরিয়ে আসা হতে কিছুতেই সম্ভব না। আমি তার সাথে দেখা হলে বলবো, তোমাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারিনি। আপনি কি পারেননি দিদি? ভালোবাসতে পারিনি। আর আপনি? ভালোবাসা বলতে? কিন্তু দিদি, আমাদের দুজনে ভালোবাসা নিয়ে যত সমস্যা। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু দিদি আমি বলছিলাম কি, আপনার তো এখনো বিয়েই হয়নি, তাহলে ভালোবাসতে এত ভয় কেন? আমি বিবাহিতা। আচ্ছা দিদি, বিবাহিতা হয়ে আপনি শাখা সিঁদুর পরেননি কেন? ওর কথা বাদ দিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? অসুস্থ শাশুড়ি মার জন্য ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। শাখা পলা নোয়া ওই সব মন্দির সব কুসংস্কার। একটা কথা বলবো দিদি? হ্যাঁ বলো। না বলুন নয়, বলো, কারণ আমি তো আপনার ছোট বোনের মতো। ঠিক আছে বল। আচ্ছা দিদি, মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী আগে। কখনো না, সিঁদুর আগে। তুমি তো বেশ ভালোভাবে মিষ্টি কথা বলতে পারো। তা তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা। কি বলে? তোমার নাম সঙ্গীতা? আশ্চর্য তো। কি আশ্চর্য দিদি? আরে আমার নামও তো সঙ্গীতা। আচ্ছা এবার বলো তো বোন, তোমার বড় নাম কি? কি করেছে? শাশুড়ি মা বারণ করে দিয়েছে, বলেছে খবরদার স্বামীর নাম মুখে আনবি না। তবে শাস্তি বলেছে, স্বামীর
স্বামীর নাম করে ফেললে মেয়েরা নাকি দুধে ভাতে খায়, তাই বানান করে বলছি, ভয়াকার শয়কয় র। আরে বাবা, এটা তো আরো একটা আশ্চর্যের ব্যাপার। মানে আমার স্বামীর নাম আর তোমার স্বামীর নাম একই। আমার স্বামীর নামও ভাস্কর। কি মজা, আমার বরের নাম আর জামাই বাবুর নাম এক। আচ্ছা দিদি, হ্যাঁ, দুই বোনের নাম যখন এক, দুজনের বরের নাম যখন এক, তখন তোমার চরিত্র আমার চরিত্রটা এক হবে না কেন? দিদি, আমারই পুজোর থালায় রয়েছে মা কালীর পুজোর সিঁদুর। এই সিঁদুর আমি তোমার সিঁথিতে একটু পরিয়ে দেবো দিদি। না কেন দিদি, তুমি কি তোমার স্বামীর মঙ্গল চাও না? আমি বললাম ওইসব কথা তুমি আমাকে বলবে না। তুমি অন্য কোনো কথা হলে তুমি আমাকে বলো। অন্য কথা অন্যদিন বলবো, আজ আমি চলি। বাড়িতে আমার অসুস্থ শাশুড়ি আমার পথ চেয়ে বসে আছে। স্বামী হয়তো ভাবছে কখন আমি বাড়ি ফিরে আসবো। তাছাড়া আমার সংসারে এটা সেটা কত কাজ। বাড়ি গিয়ে আবার আমাকে কোজাগরি লক্ষ্মী পুজোর আলপনা দিতে হবে যে। অমনি আলপনা তো আমারও মা আমাকে ছোটবেলায় আমার মা ব্রত কথা শিখিয়েছিল। আমার স্বামীও তো আমার পক্ষে বসেছিল। আমারও তো শাশুড়ি ছিল, দেওর ছিল। শুধু একটা কাল বৈশাখী জড়ে আমার সব কিছু স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। ও দিদি, দেখি দিদি, তুমি কাঁদছো কেন? না, আমি কাঁদবো কেন? আরে আমার তোরকে দুঃখ কিসের? আমার চারিদিকে আমাদের বাড়িতে শুধু সুখ সুখ সুখ, কোনো একটা দুঃখের জায়গাই নেই। এই শোনো, এবার দেখা হলে তোমাকে আমি কিন্তু জোর করে আমাদের বাড়িতে কিন্তু নিয়ে যাবো। তুমি যাবে তো? নিশ্চয়ই যাবো, কিন্তু তোমাকে আমার একটা কথা রাখতে হবে। বলো। তোমাকে কিন্তু আমার গরিব শ্বশুর বাড়িতে একবার যেতে হবে। আমার স্বামীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো, কেমন? দিদি, আজ তাহলে আমি চলি। যাবো তোমার বাড়ি, আমি যাবো যাবো যাবো। সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই বন্ধানি জড়ালি গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, জড়ালি গো ভগবান তোমার মঙ্গল করুন। হাত নেড়ে সঙ্গীতাকে তুমি শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেকদিন পর দিদিমণির সুমতি হয়েছে। তুমি কি খবর রাখো? সঙ্গীতা দিদিমণি আজ বাড়ি গিয়ে মদ খাই। ঘরে খাইনি তো কি হয়েছে, বাড়িতে খাবে। এবার ড্যান্সও দেখি। এই মুখার্জি ব্যবসাটা আমি সঙ্গীতাকে দিয়ে ডান্স করাবো। আর পারবে না। সে সাগর রায়কে জানিয়ে দিয়েছে ভালোবাসা আর ওই ভালো লাগা তো এক কথা নয়। অনেকদিন পর দিদিমণি কাঁদতে শিখেছে। না, সঙ্গীতাকে কাঁদতে দেওয়া যাবে না। এই মুখার্জি ব্যবসাতে কাঁদপাচ্ছ না, অনেক সুন্দরী মেয়েদের চাকরি দেওয়া হয়েছে। আমার মন সঙ্গীতা চিরকুমারী সেজে মদ খাবে, নাচবে, হাসবে। শোনো, এই আমি পড়ান বেঁচে থাকতে দিদিমণিকে আর আমি মদ খেতে দেবো না। নাচতেও তো বলে পড়ান্দা, আমি আজ জানতে চাই কেন কেন
দিদিমণির জীবনটা নষ্ট করে দিচ্ছ। বিবাহিত হওয়ার সত্ত্বেও তুমি তোমার বোনকে সিঁদুর পড়তে দিলে না। তুমি তোমার বোনকে একটু সিঁদুর পড়তে দিলে না। পাকা নোয়ার শাড়ি পরে দিদিমণিকে কেন পেতে দিলে না তুমি স্বামীর ভালোবাসা? কেন হতে দিলাম না শুনতে চাও? তবে শোনো, মৌচাকের ওই মধুটা গিলে গিলে থাকি কি কিছুই থাকে না। তেমনি মেয়েরা স্বামীর ঘরে গেলে সকাল শুধু নোয়া করে সেই উত্তপ্তটা থাকে না সাহিত্যিকের জীবনে। লেখক হিসাবে ভাস্কর ব্যানার্জি কোনো তুলনাই ছিল না। আমার বোন সঙ্গীতার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে আমার বিজনেস পাবলিশিং এর একমাত্র কথা লেখক করে রাখতে চেয়েছিলাম। আমি তাকে বিয়ের আগেই বলে দিয়েছিলাম, তুই শাখা সিঁদুর করে তার জীবনে বউ হয়ে থাকবি না, থাকবি শুধু মৌ হয়ে। মৌ নিজের আখের গোছাতে গিয়ে আমার দিদিমণির জীবনটা তুমি নষ্ট করে কাজটা তুমি ভালো করবি। পৃথিবীতে কোন দাদা নিজের সুখের জন্য মায়ের পেটের বোনের এত বড় সর্বনাশ করতে পারে? তুমি যদি সত্যি করে ওর দাদা হও তাহলে তুমি দিদিমণির নিজের দাদা নয়, তুমি বললি হরম চালা। তোমার পৃথিবীর সব দাদাকে দেখে সব বোনেরা আটকে উঠবে। পৃথিবীর কোন দাদাকে তারা দাদা বলে বিশ্বাস করবে না। ওই ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে জমের কপালে ফোঁটা দিয়ে বলবে, জমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মল্লম ছাটা। চাকরটাকে আমি কলার টিপে মারবো। চাকরটা এখন যেমন আমার প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছে, তেমনি ভবিষ্যতেও দেবে। শ্রমিককে আমি আমার মনের মতো করেছি ঠিকই, কিন্তু ওই নিষিদ্ধকে আমার পিছনে বেরিয়ে দিতে চাই। আমার মন সঙ্গীতাকে আমি অশ্লীল সাহিত্যের পিছনে লেগে দিয়ে অনেক লেখককে আমি আমার সামনে নিয়ে আসবো। আমি তাদের কাছে দেখাবো অশ্লীল উপন্যাস, আমি ম্যাগাজিন বার করবো, আমি অনেক উপন্যাস ছাপাবো। হবে আমার বিজনেস ম্যাগনেট। মনে পড়েছে ভাস্করের হাতটা আমি ডাম্পি কাটতে বলছিলাম। ডাম্পি কোথায়? ডাম্পি, ডাম্পি হাতি হয়ে গেছে সাহেব, বলি এখন আপনার হুকুম কি আছে? হাতটা কই? হাতটা আচ্ছা ভাস্কর ব্যানার্জির কাটা হাতটা। লেখক আমার হাতটা এখানে কাটা হয়নি সাহেব, ঠিক এখানে গোটা আছে। কেন কাটা হয়নি ভাস্করের হাত? এছাড়া বাবু লিখছেন বলে। শোনো, তুই আমার হুকুম পালন করিস নি কেন বল? ট্যাঙ্কি ড্রেন আর কোনোদিন আপনার হুকুম পালন করবে না সাহেব। আমি লাঠি মারবো। ऐसा माफिक लाठी যদি আপনি আমাকে पहले मारतेন তাহলে আমার बहुत बहुत उपकार होते साहब। তোকে আমি গুলি করে মারবো। আপনাকে গুলি মারতে পারি সাহেব, আমি আমি পারে আপনার
जिंदगी जहां नामे खत्म करिए दीते लेकिन वो काम हमें करबे ना साहब আপনি শয়তান বলে নিমক হারাম বলে আমি আপনার সাথে নিমক হারামি করবে না সাহাব কারণ আমি না রোজ আপনার নিমক খেয়েছি তো তাই আমি এই রিভলভার সোপন বাবুর হাতে দিয়ে দিলাম আজ থেকে এ বাবু হচ্ছে আপনার উপরওয়ালা আর আমি স্রেফ রিক্সাওয়ালা ড্যাম্পি রিক্সাওয়ালা ড্যাম্পি ডম্পি ট্রেন যে কাজটা করতো তুমি সে কাজ করতে পারবে? পারবো স্যার, মানুষ খুন করতে পারবে? পারবো হাত কেটে আনতে পারবে? হাত পারবো। ও সিও, কারণ আমার জীবনে আজ থেকে অনেক রাত। বরফ কাবাব, হাতি কাবাব। যাও তুমি পাশের ঘোড়া অপেক্ষা করো, তোমার সাথে আমার পরে হবে মোলাকাত। শুনুন স্যার, আপনি আমাকে দিয়ে যা খুশি করিয়ে দিতে পারেন। আপনি আমাকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারেন। আমি কোনো কাজ করতে আমি কোনো কাজকে ভয় পাই না, কারণ শিক্ষা আমার উপর পড়েছে শুধু বজ্রাঘাত। তাই আমার মধ্যে আর আমি এবার শিক্ষা, সত্য এবং আলোর উপর করব শুধু আঘাত, আঘাত আর আঘাত। প্রশান্ত মহাসাগরে ঢেউ থাকে না, তোমাকে আসতে হবে আটলান্টিক মহাসাগর। আই মিন তোমাকে চলতে হবে 90 থেকে বলেন তো আমি আজ থেকেই হয়ে যেতে পারি আটলান্টিক মহাসাগরে আর তোমার সঙ্গে সে বাড়ি মদ খায়নি না কাল গেছে আপনার ভালোবাসা জমিবার ক্যাবারে দেখানি ক্যাবারে না স্যার হঠাৎ তারা অরুচি করেছে এই সব ব্যাপারে। তুমি শুনেছ কাল সঙ্গীতা কেঁদেছে? হ্যাঁ স্যার, মনে হয় কাল থেকে তার জীবন বিনার আবার আগের সুর বেঁধেছে। না, ওকে অন্য কোনো করে সুরে বাঁধতে দেওয়া যাবে না, সাথে দেওয়া যাবে না সুরের সাক্ষর। আমার সামনে তুমি সঙ্গীতাকে মদ খাবে, মদ শুনেছি কাল পার্কে গিয়ে সঙ্গীতা নামে এক মহিলার সঙ্গে ওর সাক্ষাৎ হয়েছিল। তবে কি হয়েছে? মেয়েদের জীবনে মৌকাতে মৌকাতে সবকিছু বদলে গেছে। আজ সঙ্গীতা আমার সঙ্গে একটি কথা বলে, স্যার একটি কথাও বলে। তোমার অনেক অপরাধ আমরা সহ্য করছি, কিন্তু আর নয়। সে কি? আমি সে আপনার দিদির নতুন হবু বর নিশির বাবু। একটি চর মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো। হ্যাঁ, আজ হচ্ছে ভাইফোঁটার দিন, আজ নারী জীবনের সর্বশ্রেষ্ঠ শ্রেণীর দিন। আজ আমি আমার 3 ভাইকে ভাইফোঁটা দেব। তুমি আজকের এই পবিত্র দিনের জনতাকে বাড়ি থেকে বার করে দাও, না হলে না হলে কি করবে? তুমি যেমন সেদিন ভাস্কর বাবুকে জুতো মেরেছিলে, আমি যেন ওই সাগর রায়কে ওলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। পারবে না মেজদা, পারবে না, কারণ দানব সম্রাট মহিষাসুরের পাশে এসে দাঁড়িয়েছে দানব সেনাপতি রক্তাসুর। সাগর, সঙ্গীতাকে মদ খাওয়াও। না না শ্রমিক, তুই চৈত্র এটা গলা ধাক্কা দিয়ে বাড়ি ভান করে দে। না না না, আজকে মুখাকে ব্যাগটাকে ভাইফোঁটার কি ঘটনা নিশি, তুই তোর নিজের চুয়া চন্দনের বদলে দিয়ে যা বিলেতি বলের ফোঁটা।
বসে থাকে, কিন্তু আমার তো কোনো বোন নেই, তাই ভাইফোঁটা নেওয়ার কি আনন্দ কি অনুভূতি আমি কোনোদিনও বুঝতে পারিনি। মা বললো তোর বৌদি তোকে আজকে ভাইফোঁটা দেবে, বড় বৌদি আমাকে ভাইফোঁটা দেবে। এই আনন্দে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। সকালে উঠে চান করেছি, পাঞ্জাবি করেছি, আর বৌদি হয়তো এখনই এসে বলবে বস আসলে জীবনে প্রথম তো না, এবার কি করবে করো। এইদিকে মুখ করে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমার ভাবার ভাইকে ফোঁটা। জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি আমার ভাইকে ফোঁটা। কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি আমার ভাইকে একটা নমস্কার করি। আগে বাকি ও বাবা, ভাইফোঁটার এত মিষ্টি। আরে হয়েছে হয়েছে, এবার মা শুরু কর, আরে নাহলে মাছি বসবে যে। আপনার ছেলেকে বলে দিন ভাইফোঁটার জন্য আনা আমার ঠাকুরপোর নতুন জামা প্যান্টের সিটটা ওকে দিন। এই একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। আমি না আমি ওই বিকেলে কিনে নেবো। আপনারা কথায় কথায় বলেন আপনার বড় ছেলে নাকি কোনো কিছুতে ভুল হয় না, এবার ভুল হলো তো। ঠিক আছে বাবা, মায়ের কাছে ছেলে যেমন বড় হয় না, তেমনি ছেলের ভুল মায়ের চোখে কোনোদিন ধরা পড়েন না বাবা। বুঝতে পারবেন না, যখন তোমার ছেলে হবে তখন ঠিক বুঝতে পারবে। এইসব উল্টো পাল্টা কথা বলছো না বলবে না কেন দাদা? মায়ের মনে কি কম দুঃখ? মা তো প্রায় সবাইকে বলে, কি বলে? মায়ের বয়সী সব মেয়েরাই নাতি নাতনি ঠাকুমা হয়েছে, কিন্তু মাই এখনো নাতি নাতনির মুখ দেখতে পেল না। মা তোমার কথাগুলো বলে আমি ভালো করে নিই। আমি বাড়ি যাচ্ছি মা। তো অনেক কাজ, বৌমার কাজের শেষ নেই, তুই লেখানিয়া ব্যস্ত থাকিস আর বৌমা সবসময় সংসার নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, তা এই বয়সে আমার কাজটা কি বলতো? একটা নাতি কিংবা নাতি বলে তাকে নিয়ে আনন্দের দিন কাটাতে পারতাম। মা আমি লিখতে যাচ্ছি, আমি লিখতে যাচ্ছি। আর তুমি নাতি নাতির কথা বলছো তো, তাহলে এই রহমান ডাক্তার কি বলেছে তুমি তোমার বৌমার কাছে একটু জেনে নাও। রহমান ডাক্তার কি বলেছে? বাচ্চা কাচ্চা হবে কি হবে না? না আমাদের রহমান ডাক্তার বলেছে। কি হলো, শুরু করে শেষ করে না কেন কথাটা? না মানে দেখো বাবা, তোমাদের দু মানুষের মানে কথা আমি বুঝতে পারছি না। এই কিছুদিন আগে অনেক রাত পর্যন্ত তোমরা ঝগড়া করতে, আবার সকাল হলে বেশ হাসি খুশি সরল কথাবার্তা। আচ্ছা, কি নিয়ে ঝগড়া হতে বলো তো? আগে ওই লেখা নিয়ে। লেখা নিয়ে? তা ভাস্কর তো লেখে, ঝগড়া করার মানেটা কি? ওই যে লেখা নিয়ে নানান তর্ক বিতর্ক। এগুলি বুঝতে পারছি, তোমার ছেলে পেলে হচ্ছে না, বুঝলে? আমি জানি না আমি চাই পালাবার চেষ্টা করছো না, শাশুড়ির কাছ থেকে পালাবার চেষ্টা করছো। আচ্ছা, ভাস্করের লেখা নিয়ে পাগল, তখন তুমি কি পারবা সেই মুহূর্তের হাত থেকে কলমটা কেড়ে নিয়ে অন্য কথা বলতে? কিন্তু মা জানি না বাচ্চা, আমি কিচ্ছু জানি না। আজকালকে মেয়েদের রকম সব বোঝা বড় ভার। আচ্ছা, যে বয়সে যা বলে সংসার মানায় না। আচ্ছা চত্বর সব শোনো, রহমান একটা কি বলেছে, বাচ্চা কাচ্চা হবে কি হবে না? হবে হবে হবে
কখন হবে? আমি মরে গেলে হবে না। কেন বলছেন মা? রহমান ডাক্তার বলেছে বাচ্চা কাচ্চা হবে, তবে একটু দেরি হবে। বেশ, একটু দেরি হোক। আজকালকার বলতে এরকম শুধু বোঝা কথা। মা, মা গো, আপনি খুব রেগে গেছেন তাই না? তবে দোষটা কি বলো তো? তোমরা বাচ্চা কাচ্চাটা ওই বাদে দিলাম, কিন্তু তোমার ভাইরা, তিনটে ভাই, যার একটা ভাই ফোটা দিতে ফোটা নিতে এলো না। আচ্ছা, বড় লোকের ব্যাপার তাই না? ভাই দ্বিতীয় দিনে তার একটিমাত্র মনে কথা মনে নেই। আর তুমি বা কেমন মেয়ে বৌমা? তোমার ভাইয়েদের মুখটা একবারও কি মনে পড়ে না বৌমা? একবারও না। আমার সেই ছোট্ট ভাইটার কথা আমার মনে পড়ে। আমি আমার সেই ভাইটাকে স্কুলে থেকে দিয়ে তো আমি আমার জীবনের সর্বস্ব হারালাম। কিন্তু পুরো একদল দুর্বৃত্ত আমাকে তুলে নিয়ে গিয়ে গরিবালার এক মাসের কাছে বিক্রি করে। এই হতভাগিনী গঙ্গা একই বছর সে তার আত্মীয় হারালো, ভাই হারালো, বন্ধু বান্ধব হারালো। যাকে সে ভালোবাসতো সে হারালো তার প্রথম জীবনের প্রথম ভালোবাসাকে। তাই তো প্রত্যেক বছর এই ভাই ফোটার দিন এলে আমারও মনে হয় আমি ছুটে যাই। সেই ভাইটার কপালে একটা ফোঁটা দিয়ে আসি, কিন্তু না, এই জন্মে তা তো আরো হবে না। তাই তো প্রত্যেকবারের মতো এইবারও আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে দুয়ারের চৌকাঠে ফোঁটা দিয়ে বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেব যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওরে ভাই, তুই আমার হাত থেকে সত্যি সত্যি ফোঁটা নিবি? ওরে দাঁড়া, তাহলে দাঁড়া, হয়তো চিরদিনের জন্য নয়, ক্ষণিকের জন্য আমি যে কি পেলাম এই বাড়ির সবাইকে আমি ডেকে ডেকে দেখাই। মা, ঠাকুরমা, তোমরা সবাই ছুটে এসে দেখে যাও, আমার ভাই এসেছে, সে আমার হাত থেকে ফোঁটা নিয়েছে। কি হয়েছে বাবা? বাবা, আজ আমার কি আনন্দের দিন। তোমাদের দুই ভাই বোনকে একসাথে দেখে আজ আমার খুব আনন্দ হচ্ছে বৌমা। ওরে দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর ভাই, প্রণাম কর, আমার শাশুড়ি মা। তুমি যখন করলো চোখে জল এসে গেল, রেকর্ড করতে করতে চোখে জল এসে গেল। দীর্ঘজীবী হও। কি হলো? অমর করে আমার মুখের দিকে তাকিয়ে খেতে আজকাল মধ্যে যেন আমি আমার মাকে খুঁজে পাচ্ছি। আমি যদি আপনাকে ছেড়ে কোনোদিন না যাই মা, নিশি, বিশ্বাস করতে দিন, আমার মাও ঠিক এমনি করে সিঁড়িতে সিঁড়ি পড়তো, পুজো পার্বণে পড়তো, লাল পেড়ে গরদ শাড়ি। মাকে যতই দেখতাম ততই যেন আশা দেখতো না। আচ্ছা বাবা, তোমরা একই মায়ের ভাই বোন তো? আচ্ছা, তোমার ভাই কেন বললো? বিশ্বাস করতে দিক, ব্যাপারটা কি বলো তো? কিছু বুঝতে পারছি না কেন? আসল ব্যাপারটা তুমি বুঝতে পারলে না মা? আমি তো তোমাকে আগেই বলেছি, আমার শ্বশুর বাড়ি সকলেই একটু আধটু পাগল। সঙ্গীতা এখানে এসে সুস্থ হয়ে গেলে কি হবে? ওর ভাই তো এখনো সুস্থ হয়ে ওঠে। ঠিক বলেছিস বাবা, একদম ঠিক কথা বলেছিস। তিন ভাই সুস্থ হলে তার একমাত্র বোন, তার কথা মনে থাকে না? ঠিক আছে, আমি যাচ্ছি। বাবা, তোমার ভাই
ভাইকে নিয়ে ভিতরে এসো, আমি ততক্ষণ জল খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে মা। আর একটু এলে ধরা পড়ে গেছিলাম, বাকি জামাইবাবু এসে ম্যানেজ করে দিল। কিন্তু এই জল জ্যান্ত মিথ্যাটার কতদিন ম্যানেজ করে চলতে হবে নিশে? সারা জীবন নিশে, কারণ আমার দিদিকে আর আপনার কাছে আসতে দেবে না আমার দাদা। নিশে, আপনি জানেন আমার দাদা সাগর রায়কে দিয়ে জোর করে আমার দিদিকে মদ খাইয়েছে। আমার দিদি ওই মদের বদলে আঙুল ডুবিয়ে আজ আমাকে ভাই ফোঁটার বদলে মদের ফোঁটা নিতে এসেছিল। কেন তুমি কেন আমাকে আমার কাছে সে সব কথা তুলছো? যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে কেন তুমি আবার কুড়িয়ে আনতে চাইছো? যাও যাও যাও, ভিতরে যাও, খেয়ে দিয়ে তুমি বিশ্রাম করো। আমি নয় বিশ্রাম করব, কিন্তু আপনি যে কতদিন মানসিক বিশ্রাম আপনি যে কতদিন মানসিক বিশ্রাম থেকে বঞ্চিত সেটা কি আপনি বুঝতে পারেন? পারেন না। কি হলো সঙ্গীতা, তোমার মুখে কথা নেই কেন? কথা জিজ্ঞাসা করবো? কি কথা? তুমি কি এখনো তোমার বউকে ভুলতে পারোনি? না, ভুলে গেছি তার কোনো স্মৃতি আমার এই হৃদয়ের মধ্যে আর নেই। তুমি সত্যি কথা বলছো? সত্যি বলছি। যদি করে বিশ্বাস না করো, এই তোমাকে আমি ছুঁয়ে বলছি। ভালোবাসার প্রথম ছোঁয়া গঙ্গা, লাগে এইটুকু কথা শুনি, এইটুকু ছোঁয়া লাগে, এইটুকু কথা শুনি, সত্যি নয়, আমি ভুল করে তোমাকে ছুঁয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই দিদির শুভ তিথি একটু একটু করে শেষ হয়ে গেছে। রাত নেমেছে পৃথিবীর বুকে, খাটের উপরে শুয়ে আছে যন্ত্রণা কাতর মানুষটা। না না, আজ আমি ওকে জাগাবো না, ও ঘুমো। আমি বরং বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে এখানেই একটু শুয়ে পড়ি। চাঁদের আলোয় দেখা যাচ্ছে অনেকগুলো সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা রাত চোরা পাখি ডাকতে ডাকতে চলে গেল। ঘুম আসছে না কেন? একটা প্রচন্ড রকমের উত্তাপ। আমি তো ইচ্ছা করে আমি তো ভুল করে ওকে যা কোনোদিন হয় না, কোনোদিন হয় না, আজ তা হচ্ছে কেন? যেন শরীরের শিরায় শিরায় একটা আগুনের স্রোত বয়ে যাচ্ছে। কেন বইবে না? আমি তো একটা মেয়ে। কতদিন পর আমার শরীরে লেগেছে পুরুষের ছোঁয়া। কি যে করি। এই যে শুনছ, তুমি কি ঘুমিয়ে গেছো? কি হচ্ছে কি? ঘুমিয়ে পড়ো। দূরে একটা বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ? বাঁশি নয়, ওটা একটা চরিত্রের বাঁশি। আচ্ছা, আমি এত ঘামছি কেন বলো তো? বেশি ঘাম হলে প্যান্টটা একটু বাড়িয়ে নাও। তুমি আমার হাতটা একটু ধরে দেখো, কেমন তিতির তিতির করে কাটছে।
চাঁদের আলোয় গিয়ে বসো, তখন আর কাঁদবে না। জানো জানো পাশের বাড়ির টালির চালে একটা সুন্দর লাউ ধরেছে। আমি কি করবো? গাছের গোড়াটা আমি কেটে দেবো? তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর। তাই খাঁচায় বলে পাখিটা কত ছটফট ছটফট করছে, তুমি তো দেখতে পাচ্ছ না। একটা জোনাক পোকা ঘরে ঢুকে কি সুন্দর আলো দিচ্ছে, তুমি দেখেছো না? তাও তুমি দেখতে পাচ্ছ না। আর পারা যায় না। আচ্ছা, দুপুরবেলা মাঝে কথাগুলো জিজ্ঞাসা করেছে, সেই কথাগুলো যদি আমার জিজ্ঞাসা করে তখন আমি মাকে কি বলবো? বলো কি বলবো? মা যদি বলে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, তখন কি বলবো? তুমি উত্তর দেবে না, কিংবা ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলবে, অথবা বলবে রহমান ডাক্তার বলে গেছে তুমি বন্ধ। ঝগড়া করছিস? ডাক্তার কাকে বন্ধা বলে গেছে? ইনিয়ে বিনিয়ে কতদিন তোর আমাকে মিথ্যে কথাগুলো বলবি? মা, তুমি যা শুনেছো সেটা ওর আমার ব্যাপার নয়, সবটাই আমার লেখা ওই উপন্যাসের গল্প। আমি শোন ভাস্কর, যে উপন্যাসের তর্ক বিতর্ক মায়ের চোখে ঘুম ভাঙিয়ে দেয়। ঘরে ঢোকা জোনা পোকার আলো চোখে পড়ে না, ডালির চালে লাউ গাছে গোড়া কাটার কথা লেখা থাকে। তোর সে উপন্যাস এবার শ্রেষ্ঠ পুরস্কার পাবি পাবি পাবি। লেখা একাডেমি পুরস্কার পেয়েছে। খবরটা শোনার পর থেকে আনন্দ আমার বুকটা ভরে গেছে। মনে হচ্ছে এই আনন্দের খবরটা আমি চিৎকার করে সকলকে শুনিয়ে আসি। তাহলে চলো মেজদা, দুজনে একসাথে যাই। ও রাবণের ভাই বিভীষণ, দুর্যোধনের ভাই দুঃশাসন, এই জন্য আমার কাছে এসেছিস। সেদিন দাদার কথা শুনে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে আচ্ছা ভেটেনি মেজদা, না মেস্তা নয়, তুই পর্দার মতো তুই আমাকে বল জানোয়ার। তুই আমাকে ক্ষমা কর মেজদা, তুই বিশ্বাস কর সেদিনের পর থেকে আমিও ভালো করে খাইনি, ঘুমাইনি। এখন শুধু মনে হচ্ছে তোর কাছে ক্ষমা না পেলে আমি হয়তো পাগল হয়ে যাব। তুই হ্যাঁ, আমি বোয়া হয়ে গিয়েছিলাম রে মেজদা। শুধু আজকের কাগজে জামাইবাবুর ছবি আর তার পুরস্কার পাওয়ার সংবাদটা পরে বিছানা থেকে উঠেছি। মেজদা, তুই আমাকে বল, তুই কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবি না? না বলবো না। তুই তো অশ্বিন সাহিত্যের লেখক সাগর রায় রাতের অন্ধকারে মাঝে মাঝে তোর সঙ্গে দেখা করতে আসে কেন, সে কথাও কি বলবি না? সাগরের আসা যা শুনতে চোখে পড়েছে। কি হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে, কেন সে গোপনে দেখা করে তোর সাথে? সে কথা এখন বলার সময় হয়নি। মেজদা, আমি জানি সে আমাকে গোপন করতে চাইলেও আসলে গোপন করতে পারিসনি, আর সেটাই হচ্ছে খেলা জেতার শেষ অস্ত্র, তুরুপের তাস। শিক্ষাগারে সমুদ্রকে একটু একটু করে ফিরিয়ে আনছে। দিদিও অনেকটা ভালো হয়ে গেছে। আচ্ছা, আমার কি আনন্দ হচ্ছে। যাই, এই আনন্দের খবরটা জামাই বাবুকে পৌঁছে দিয়েছে, কিন্তু তার আগে সাগরের সঙ্গে আমার একবার দেখা হওয়া দরকার আছে। নিশি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো সাগর, কি খবর? কানে কানে বলিস। স্বর্গীয় শব্দ, অথচ আমার দাদা সেই শব্দটাকে আমার কাছে বর্বর বানিয়ে দিয়েছে। না, আর আমি দাদার কোনো কথা শুনবো না। সঙ্গীতা আমার জীবনে সব ভুল ভাঙিয়ে দিয়ে চলে গেছে। আমি যাব, আমি খুব তাড়াতাড়ি আমি আমার স্বামীর কাছে চলে যাব। পালিয়ে যাও দিদিমণি, পালিয়ে যাও। জামাই বাবু পুরস্কার পেয়েছে, এই কপটটা পেয়ে তোমার দাদা পাগলের মতো ছুটে আসছে। আসুক ছুটে, আজ আমি ওই অমানুষটার মুখোমুখি কাছে দাঁড়াবো। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, তাই
পরের সামনে তুমি দাঁড়াতে পারবে না। কেন পরান্দা? পাহাড় কি ঝড়ের সঙ্গে দাঁড়াতে পারে না? দিদি ভাই, ঝড়ের কালো মেঘ নীল আকাশকে কোনো ক্ষতি করতে পারে না। তুমি ঠিকই বলেছো দিদি ভাই। দাদার সামনে বুক টান করে দাঁড়িয়ে বলবে, তুমি তোমার দাদার সামনে বুক টান টান করে দাঁড়িয়ে বলবে, কেন তুমি তোমার স্বার্থে কেন কেন তুমি তোমার সাথে এতদিন খেলার আমাকে হাতের খেলার পুতুল করে রেখে পরান্দা, আমি বলবো কেন তুমি আমার শরীরে কেন তুমি আমার শরীরের দরপরে 15 মিনিট। দেখতে চেয়েছো সাফল্যের ছায়া? আমি একাডেমি পুরস্কার পাবো, আমার একাডেমি পুরস্কার প্রাপ্ত আমি আমার স্বামীর কাছে ফিরে যাবই। সেই রাস্কেল ফাস্টার বয়সকে গুলি করে মারবো। কেন মারবে? তার কাছে তুমি আজকে হেরে গেছো বলে। কথাটা শুধু দিদি ভাই বলে, কথাটা শুধু দিদি ভাই বলেনি, সারা দেশের লোক আজ খবরের কাগজে পড়ে, সারা দেশের লোক আজ খবরের কাগজ পড়ে জামাই বাবুর নামে জামাই বাবুর নামে ধন্যি ধন্যি করছে। পরান্দা, আর এক বাক্যে তারা বলছে তুমি হেরে গেল, হেরে গেছ, হেরে গেছ। সর্বোচ্চ অজিত মুখার্জি জন্মায়নি। আমার এক বেঈমান প্রকাশক বন্ধু চুপি চুপি তার বইতে লেগে তাকে পুরস্কার পাইয়ে দিয়েছে। আমি ভাগ করে 3টে উপন্যাস চলে আমি তাকে জ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেবো। জ্ঞানপীঠ পুরস্কার মানে দিদি যে পুরস্কার তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিল, শেষ পুরস্কার তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিল, আশা পূর্ণাদেবী পেয়েছিল সেই জ্ঞানপীঠ পুরস্কার। বল, তোর মুখে এই চরিত্রহীনতার কথা শোভা পায় না। কি বলছিস তুই বল? চরিত্র আমি নয়, চরিত্রহীন তুমি। কি বললি? একটা যুবতী বউকে চাকরি দেওয়ার নাম করে তুমি তোমার অফিস করে আটকে রেখেছো। বেশ করেছি, আটকে রেখেছি। একটা বেকার শিক্ষিত ছেলেকে জ্ঞানপীঠের পোস্টে নিয়ে করে তার হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছো। বেশ করেছি, তুলে দিয়েছি। এই কেয়ারফুল শয়তান অজিত মুখার্জি আবার আমাকে বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না। কি করবে ঋষি? কি করবে? পুলিশে খবর দেবে? এই রাজ্যের পুলিশ প্রশাসন সবই তো মিস্টার মুখার্জির কেনা। এই রাজ্যের যত আমলারা সবই মিস্টার মুখার্জি। Yes, আমি তাদেরকে নিয়ে টাকা দিয়ে কিনে রেখেছি। আর সেই সর্ষেই সবকিছু আমার হাতে। ভাস্করকে যেমন আমি নিচে নামিয়ে দিয়েছি, তেমনি সাগর আমি তোমাকে ঠিক উপরে পাঠিয়ে দেবো। আমি তোমাকে জ্ঞানপীঠ পুরস্কার পাঠিয়ে দেবো। তোমাকে বানাবো শ্রেষ্ঠ সাহিত্যিকের পুরস্কার। মুখার্জি বাবুর হাতে আপনার এই পাণ্ডুলিপিগুলো একবার তুলে দিন, উনি ভালো করে পড়ে দেখুন। করবেনই তো। আমার লেখার ছন্দ পড়ে উনি মনে মনে দ্বন্দ্ব অনুভব করবেন। উনি ভেবেই পাবেন না কোন লেখাটা আগে ছাপবে। সত্যি? তারপরে ভেবেই পাবেন না তার বই বিক্রি তার টাকাটা কোন গাড়ি পাল্লায় পাবে? সঙ্গীতা, তুমি আমাকে কি বলছো কেন? দিদি তুই ভীষণ অন্যায় করেছিস, কারণ কিছুদিনের মধ্যেই সাগরের সঙ্গে তোর সেকেন্ড ম্যারেজ হবে। হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ মিস্টার মুখার্জি, আপনার সামনে এইভাবে আপনার সামনে আমাকে অপমান হতে হবে? ওরা আমাকে চিনে না সাগর। আমি কেন অপমান সহ্য করছি জানো? এবং তোমাকে অপমান করলেও সেটা আপনি মুখ বুঝে কেন সহ্য করছি জানো? কারণ তোমার 3খানা উপন্যাস আছে প্রেসে পাঠানো বলে। আমার এই প্রথম উপন্যাস, এর নাম নারী দেহ। এটার নাম অপরিচিত যৌবন। এটার নাম অপুরন্ত। তারপরেরটা এটার নাম এইটার নাম গোপন মিলন। জবাব নেই, জবাব তো নেই মিস্টার মুখার্জি। এই
না স্যার, আমি এখানে একবার পাটা উল্টে উল্টে চোখটা ভুলে নি। এইসব অস্বীকৃতি আমি করতে হবে, তুমি একবার জয় করো। সাদা কথা একটা অক্ষর লেখা নেই। আপনি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছেন না। তাহলে শোনো মিস্টার মুখার্জি, এই সাগর রায় আমার বন্ধুর দাদা। বললে ঠিকই বলেছেন স্যার। আপনার কোন অন্য আপনার কোনো সঙ্গীতা অন্য কোনো অশ্লীল লেখকের সঙ্গে মিশে ও যাতে বধ হয়ে না যায়, আর আপনি যাতে এই অশ্লীল লেখা কোনোদিন প্রকাশ করতে না পারেন, সেই জন্য নিশ্চিত আমাকে কায়দা করে আমাকে লেখক সাজিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আমাকে আপনি ক্ষমা করবেন, আমি না জেনে শুনে আপনাকে অনেক কথা বলে দিয়েছি। আমিও তো আপনার সঙ্গে অনেক নৃত্য অভিনয় করেছি সঙ্গীতা, তাই আমি তো তোমাদের কাউকে ক্ষমা করবো না। আমি তোদের করে মারবো। তুমি একা অনেক কর্মচারী আছে, অনেক ব্যবসায়ী বন্ধু আছে, কিন্তু আমার ছোট ভাই শুনে তাকে আমি নিজের মনের মতো করে মানুষ করেছে। তোমার হাতের খেলার পুতুল আমি ছাড়া আপাতত তোমার কাছে আর কেউ নেই দাদা, তাই মদের বোতলটা আমিই নিয়ে এলাম। অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। তাই নাকি? তাহলে বলো এখন আমাকে কি করতে হবে? সঙ্গীতা সাগর পুরাণের উপর লক্ষ্য রাখতে হবে। আমি পারবো না। কি তুমি এত সাহস? হবেই তো, আজ থেকে যে তোমার হাতের খেলার পুতুলটা মানুষ হয়ে গেল দাদা। সমেত তুই কি বলতে চাস? এখন তুমি তোমার পাপের পথ থেকে ফেরো দাদা। মেজটাকে ফিরে দিদিকে তাহলে দিদিকে জামাই বলবে যে পাঠিয়ে নিয়েছে না, মেজটাকে ফিরে নিয়েছে, তুমি তোমার ভুল স্বীকার করো দাদা। আমি বিজনেস ম্যাগনেট অচিত পোকাচ্ছি, আমাদের জীবনে কোনো ভুল নেই। তোমার পায়ের তলায় মাটি নেই দাদা, আছে টাকা আছে, কিন্তু জীবনটা তোমার ফাঁকা হয়ে গেছে দাদা। জানোয়ার আমি নই, জানোয়ার তুমি। তুমি একটা বাস্তু হুকু, তাই তোমার সর্বাঙ্গে আমি ছিটিয়ে দিয়ে যাচ্ছি আমার সারা জীবনের ঘৃণার থুতু। করে থাকলে তোর মতো অনেক কুত্তা অনেক পায়ে আমি টাকা টনিক খাইয়ে আমার বাগানে বাড়িতে আটকে রেখেছি। তার কি খবর? টাকা থাকলে আমি সব কাজ করতে পারবো স্যার। আমার বাগান বাড়িতে একটা সুন্দর খসখসে পর্দা টাঙিয়ে দেবে। আর আপনার রক্ষিতাকে যাতে মশাকে না কামড়ায় তার জন্য একটা মর্টিন কিনতে হবে, তাই তো স্যার? ওই সুন্দরী মেয়েটা না বেশ্যা হয়ে গেছে। অনেকক্ষণ অমাবস্যা রাতের সাথে উঠবে চাপ, তারপরে সে মুখে ওর নাই থেকে নাচতে নাচতে আমার সামনে এসে বলবে Oh
এবার আমি কি করতে পারি? তোমার সামনে আমি আমার নিজের জীবনকে শেষ করে দেবো, আশা শেষ করে দেবো। আমার জন্মদিনে যেসব নিমন্ত্রণ অতিথিরা এসেছিলেন সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ লাগে, কিন্তু ভাস্কর গেল কোথায়? কি করছে সে? ভাস্কর আপনার ছেলে বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে বৌমা? একাডেমি পুরস্কার পাওয়া যে উপন্যাসটা যে প্রকাশক ভদ্রলোক ছেপেছে সেই প্রকাশক ভদ্রলোককে বাড়ি পৌঁছে দিতে গেছে। ভাস্কর আমার কর্তব্যের শেষ নেই বৌমা, যুদ্ধশালা থেকে চণ্ডীবার সবই তাকে করতে হচ্ছে। আচ্ছা, সব আপনার ছেলে করেছে, আমি কিছু করিনি, তাই তো? ভাস্কর কি ক্ষমতা ছিল বৌমা? তুই পাশে না দাঁড়িয়ে তাকে সাহায্য করতিস? ভাস্কর তো বাড়ির ভিতরে দেখেছে তুই আমার ঘর সামলেছিস, তাই তো সকলের আড়ালে আমি ঠাকুরের কাছে প্রার্থনা কি করে জানিস? বলে আমি যেন জন্ম জন্মান্তর ধরে এই সঙ্গীতার মতো পুত্র মধু পাই। তুমি শুধু প্রত্যবতকেই চাও, ছেলেকে চাও না? আজ আমার জন্মদিন, আজকের দিনে সব থেকে বড় ভিআইপি হলাম আমি, তোমার কোলে ছেলে আমি। সেই আমি ভাবতে বৌদি তোমার এত অর্থ হয়ে গেল। পরের মেয়েকে সবসময় পর ভাবতে আমি আপন ভাবতে হয়, বুঝলি? হ্যাঁ রে বাবা, এখানে যত শাশুড়িরা আছে, বৌমায়েরা আছে, সকলের উদ্দেশ্যে শুধু একটা কথা বলছি, যে সংসারে শাশুড়িরা নিজের বৌমাকে নিজের মেয়ের মতো মনে করে এবং বৌমায়েরা তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো মনে করে, সেই সংসারে শাশুড়ি বৌমা কোনোদিনও ঝগড়ানি অশান্তি হয় না গো, কোনোদিন হয় না, কোনোদিন। শুনতে পেলেতে ঠাকুরপো, মা নিজের মুখে এত লোকের কাছে আমায় কত ভালোবাসার কথা বলে গেল। তা তো বলবে, তুমি আসার পর থেকেই মায়ের ভালোবাসাটা ভাগ হয়ে গেছে। আচ্ছা, যখন তোমার বউ আসবে তখন এই ভালোবাসাটা আর এক ভাগে ভাগ হয়ে যাবে, তখন তুমি কি করবে শুনি? আমি বিয়েই করবো না। তাই নাকি? দাঁড়াও, ভেতরে ভেতরে এই মত তোমার দাদাকে করে দেখাচ্ছি। না বৌদি, দাদাকে এখন বলার দরকার নেই, কেন? যখন সময় হবে তখন বলবে। আগে আমার বিয়ের সময় সঙ্গে যাওয়ার সেই নির্ভরের জন্য যেমন দাদা তেমনি তার ভাই। আমাকে পাগল করে ছাড়বে, সারাদিন কান্নাকাটি করে গা হাত পা ব্যথা হয়ে গেছে। সে আবার কখন ফিরবে কে জানে। আমার বড় ঘুম পাচ্ছে বাবা, সে যখন ফিরে ফিরুক আমি বড় একটু ঘুমিয়ে। ঘুমিয়ে গেছে ভাস্কর বাড়ি, সবাই ঘুমিয়ে গেছে, শুধু জেগেছি আমি। আমি লেবুর কাছে চোখের আড়ে জেগেছি আমি এসেছি এই সুন্দরী বউটাকে তুলে নিয়ে যাবো বাগান বাড়িতে। জানতে পারবে কেন আমি কিসের জন্য সুন্দরী, আমি এসেছি তোমাকে আমার ভগবানের বাড়িতে তুলে নিয়ে যেতে।
তোমাকে একবারে আরো ধরে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। কেউ আসবে না। এখানে চলো তুমি। আমার বাড়ির শত্রুত্ব বৌমাকে তুলে নিয়ে যাবে। ও তাহলে আমরা আসলে পরিচয়টা দেয়নি। কি বললি? ও অপসারিণী, বাড়ি বিলাসিনী, কি বললে তুমি? আমার ভাস্কর আমাকে আসল পরিচয় দেয়নি। ও দেহ বর্ষারিণী গঙ্গা আমার ভাস্কর অভিনয় করেছে। আমার আমার না ছবি না, একদম ছবি না। আমাকে ভাস্কর আমার সঙ্গে অভিনয় করেছে। ভাস্কর জীবন থেকে একজনকে সরিয়ে দিলাম। এবার দেখবে এই খেপা তোর চৌচলটা মারি জানে কিভাবে খেয়ে নেয়। শুয়োরের বাচ্চা সরে যা, ওরা আমার ঘর থেকে সরে যা, নাহলে আমি গুলি করে মারবো। এই পুরোহিত বেঁচে থাকতে মন্দির থেকে তুই দেবী প্রতিমাকে ডাকাতি করে নিয়ে যেতে পারবি না। তবে রে শুয়োরের বাচ্চা, ভাস্করের মারটা মারো, ভাইটা আমার গুলিতে প্রাণ হারালো। এবার এই ভাস্করের সুন্দরী বউটাকে আমি ধরে নিয়ে যাবো আমার বাগানে বাড়িতে। তারপর তোর চৌপালে আমি একটু একটু করে ভোগ করবো। আমি পালাই, মা অমর সঙ্গীতা, তোমরা দেখবে এসো। আমি কাকে নিয়ে এসেছি তোমরা দেখবে এসো। বাবা এসেছে, বাবা 12 বছর পরে আমাদের বাবা ফিরে এসেছে। মা কিন্তু কেউ সাড়া দিচ্ছে না কেন? দেখছিস না ওরা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা আশ্চর্য ছেলে তুই, সকলের সব ক্লান্তি তুই মাথায় তুলে নিয়ে তোর চোখে ক্লান্তি নেই কেন রে বাবা? সঙ্গীতা বাবা এসেছে তো, বাবা 12 বছর পরে এই দেখো আমাদের বাবা ফিরে এসেছে। বাবা ফিরে এসেছে, দেখো
কেঁদে উঠবে কেন মা? আমি তো তোমাদের সকলকে আশীর্বাদ দিতে এসেছি বাবা। আর বাবা কিন্তু আমি তো সাহিত্যিক, আমি তো লেখক। আমার মনে যে কোনো প্রতিহিংসার স্পৃহা নেই, আমার এই হৃদয়ে কোনো যে হিংসা নেই সঙ্গীতা। তাই মরা হয়, আরে মরা উদ্ধার করে তাদের অনন্ত স্মৃতি মাথায় নিয়ে তুমি বাবা আর আমি আমরা আমাদের এই গ্রামের বাড়ি ফিরে যাবো। কিছুতেই ধরতে পারবি না। আমি আপাতত ওই ভাস্করের গ্রামের বাড়িতে যাবো, ওখান থেকে ভাস্করকে শেষ করে শুরু করবো আমার খেলা নয় রে ভাস্কর, সব মানুষের সব সংসারে নিয়মিত, সব মানুষের সব সংসারেই চলবে মায়ার খেলা। মায়ার খেলা, তাই তো আমি সংসারের মায়া, তাই তো আমি সংসারের মায়া থেকে দূরে থাকতে চাই। তাহলে বলুন বাবা, 12 বছর পরে আপনি আবার কেন সংসারে ফিরে এলেন? কিসের টানে ফিরে এলেন? আমি জানি না, ঈশ্বর জানে, ঈশ্বর জানে। তাহলে আপনার সেই মনের ঈশ্বরকে আমি বলে দিচ্ছি বাবা, আমরা আপনাকে আর এই সংসারে ছেড়ে চলে যেতে দেব না। আমরা আপনার পায়ে ধরে আপনাকে এই সংসারে বেঁধে রাখবো। জোর করে আমার দেহটা তোরা আটকে রাখতে পারবো, মনটাকে আটকে রাখতে পারবো না। এই মনটাকে তোরা আটকে রাখতে পারবো বাবা।
কেন তোদের এই বৈরাগ্য? কেন কেন তোদের এই বৈরাগ্য? কেন আমার লক্ষ্মী প্রতিমা বৌমা? কেন কেন আমার লক্ষ্মী প্রতিমা বৌমা সারা শরীরে যোগিনীর রূপ, নিজেকে ধূপ করে আর কতদিন সে করবে তোর ওই সাধন পীঠের আপনি কি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছি বাবা। এতই যদি বুদ্ধি তোর তাহলে কেন তাহলে তাহলে তুই পুরুষ হয়ে কেন প্রকৃতিকে ঠকিয়েছিস? যার স্মৃতিতে যার স্মৃতিতে তুই সিঁদুর পরিয়ে দিয়েছিস, ধর্মের কোন ধর্মের অনুশাসনে কেন সেই বঞ্চিতা প্রকৃতির গর্বে কেন সেই বঞ্চিত প্রকৃতির গর্বে জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেনি আমার বংশের বংশধর? আপনার প্রশ্নের উত্তর আমি দেব বাবা, সেটা ঠিক সময়ে, তবে এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়। ব্রহ্মই হচ্ছে জ্ঞান, জ্ঞানী ব্রহ্ম, জ্ঞানী ব্রহ্ম। অথচ সাহিত্যের অথচ সাহিত্যের নেশায় সমাহিত হয়ে সমাজ সংসার সমাজ সংস্কারের পাকে পাকে ঘুরছে মূর্খ পাষণ্ড। খেলা করছে, খেলা 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 করছে খেলা। আমিও তো ভাস্কর্য আমিও তো ভাস্করকে নিয়ে আর বৌমাকে নিয়ে বৌমাকে নিয়ে নতুন খেলা খেলবো, নতুন খেলা। আমার যাবার পথটা বন্ধ করে দিয়েছে। আমি কি করব? তুমি সমাহিত হও বাবা, আমি তোমার শত তীর্থ স্পর্শ ধন্য চরণকে আমার আচরণ দিয়ে মুছিয়ে দিয়েছি। আর তো তোমার সংসার ছেড়ে কোথাও যাওয়া চলবে না বাবা। এত কথা কোথায় শিখলি রে মা? মায়ের কাছে। মা বৌমা বাবা তুমি ঠাকুর ঘরে গিয়ে আনন্দ করে বসো, আমি তোমার তুমি সবকিছু জোগাড় করে দিয়ে এসেছি। কাজ করতে পারবি বলো? কি কাজ বাবা? এই কুমণ্ডলের এই গঙ্গা জলটা মাটিতে ফেলে দিয়ে ভাস্করের আর তোর চোখের জলে এটা তুই ভরে দিতে পারবি বাবা? এই গঙ্গা জলের বদলে চোখের জল দিয়ে আমি চোখের জল দিয়ে মনের সুখে
বাবা ও বাবা, তুমি তো কোনোদিন বাবার কান্না দেখোনি, তাই না? তাহলে আজ একবার এই সংসারে ফিরে এসো না মা। এই সংসারে ফিরে এসে তুমি বাবার কান্নাটুকু দেখে যাও। তুমি দেখে যাও আমাদের বাবা আজ কেমন করে কাঁদছে, কেমন করে গঙ্গা। আজ তুমি হঠাৎ আমাকে গঙ্গা বলে ডাকলে কেন? আমার কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার সব ময়লা ধুয়ে দিয়েছো বলে আমি আমার অবচেতন মনে সংগীতা শব্দটা বয়ে নিয়ে গিয়ে বিস্মৃতির সমুদ্রে হারিয়ে দিয়েছো বলে তুমি যেমন আমার সাহিত্য সৃষ্টিতে প্রেরণা দিয়েছো, তেমনি আমার মায়ের শোকে কেঁদেছো। ভাইয়ের অকাল মৃত্যুতে তুমি চোখের জল ফেলেছো, কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। পর্বত বলছে পৃথিবীতে আমি কি দিয়েছি? গঙ্গা। বাতাস বলছে এক গ্লাস ফুল দিয়ে আমি কি দিয়েছি? কি বললে? এক টুকরো খাঁটি চন্দন কাঠ খয়ে খয়ে নিঃশেষ হয়ে বলছে কি দিয়েছি আমি এক পূজারীকে। এসব কথা তুমি কোথায় পেলে? তোমার সাহিত্যের পাতায় পাতায় আমি এই কথাগুলো লিখেছি। ওগো সাহিত্যি, স্রষ্টাকার সৃষ্টির কথা মনে রাখতে পারলে সে কি আর নতুন স্বপ্নে বিভোর হতে পারত? তুমি জানো না লেখক, তুমি তোমার পর্বতের মতো চরিত্রের দৃঢ়তা দিয়ে আমার মনের মাটিতে কেমন করে ধরে রেখেছ। তুমি একটা মণিকাকে ওই মণিকারের শোকেশে সাজিয়ে রাখা একটা দামি অলংকার করে তুলেছ। হৃদয়ের ভালোবাসার ফুলটাকে ভালোবাসার বাতাস দিয়ে ফুটিয়ে তুলেছ। তুমি জানো না লেখক, তুমি আমার শরীরে সিঁদুর পরিয়ে দিয়ে আমার নারী জন্মকে ধন্য করেছ। না 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 না, আমার নারী জন্ম এখনো সার্থক হয়নি। আমার বাবা বলেছে মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকাচ্ছিস। তাই গঙ্গা গঙ্গোত্রীর মতো এই হৃদয়ে তুমি বইবে বইবে বইবে। কিন্তু তোমার সঙ্গীতা যে অন্য কইবে। তুমি কে আপনি? আপনি কোথা থেকে আসছেন? কেন আসছেন? আপনাকে তো আমি চিনি না। যে অপরাধ আমি করেছি তাতে আপনার না চেনাই আমাকে বুঝিয়ে, তবু তো আমি তোমার স্ত্রী। আপনি বোধহয় ভুল ঠিকানায় এসে গেছেন। সাত মহল অট্টালিকার রাজকন্যা এই প্রাচীনপন্থী একজন সামান্য লেখককে স্বামী বলে আমাকে 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 লজ্জায় ফেলছেন। আপনি আপনি এখান থেকে চলে যান। যাবো আমি তো যদি থাকবো বলে এসে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন। জীবন নাটকের নাট্যকার বিধাতা এক অনিবার্য কারণে আপনাকে আমাকে অনেকটা কাছাকাছি নিয়ে এসেছিলেন, কিন্তু তখন আমরা কেউ কাউকে চিন্তাবো না, জানতাবো না। সংগীতা বলতে বাধ্য হচ্ছে, কারণ ও আজ আর সংগীতা নয়, ও আমার যেন সংজ্ঞা হারিয়ে ফেলবেন না। গঙ্গা, আমি কিন্তু ওর ধর্মপত্নী। আমি কি তোমার ধর্মপত্নীর পায়ের ধুলো একটু দেব? তুই এইসব কথা বলছিস কোন অধিকারে? এখনো দেখেননি বুঝি? তাহলে ভালো করে ছেড়ে দেখুন, সেই সিঁদুরের অধিকারে। ওই সিঁদুরের কোনো মূল্য নেই। হিন্দু নারী বিয়ের পরেও সেটিতে সিঁদুর
প্রদানের পূর্বে দম্পতিকে স্বামী স্ত্রী না বলে বরকনে বলা হয় কেন? জানো না? আপনি বোধহয় জানেন না, যে পুরুষ যে নারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় সেই হয় তার স্বামী। সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত মন্দিরে পুরোহিতের মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে সিঁদুর দানের আগে পর্যন্ত বলা হয় তাদের প্রেমিক প্রেমিকা, আর সিঁদুর দানের পরে তারা হয় স্বামী স্ত্রী। এই কথাটা নদীর কেন আমি বুঝতে পারিনি? না 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 না, সঙ্গীতাকে স্ত্রী বলে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া ও তো আমাকে স্বামী বলে এতদিন মানেইনি। আমি মালিনীর মতো ওর পাশে বসে রাতের পর রাত জেগে ওর লেখায় প্রেরণা জুগিয়েছি। ভদ্রমহিলা কি সে কথা শোনেননি? আমি যদি জোর হাত করে তোমার কাছে আমি আমার স্বামীকে ভিক্ষে চাই। তুমি কি আমার ভিক্ষে পেতে দেবো? না 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 না, কিছুতেই না। যে স্থান শূন্য হয়ে গেছে সেই স্থান কোনোদিন পূর্ণ হবে না। শূন্য হয়ে গেছে আমার অহংকার, যে সব শূন্য হয়ে গেছে। এই দেখো না, আমি হাতে করে আমি সিঁদুর কোটটা এনেছি, আমাকে সিঁদুরটা পরিয়ে দাও না, সিঁদুরটা পরিয়ে দাও না। পরিয়ে দিন জামাইবাবু, পরিয়ে দিন। আপনি আমার দিদির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। আমিও মেজদার সঙ্গে এসেছি আপনার কাছে অনুরোধ করতে, সিঁদুর পরিয়ে দিয়ে আপনি আমার দিদিকে স্ত্রীর মর্যাদা দিন। কিন্তু তোমরা কি পারবে আমার ভাইয়ের জীবন আর কোনোদিন ফিরিয়ে দিতে? তোমরা কি পারবে আমার মাকে আর বাঁচিয়ে তুলতে? আপনারা কি পারবেন সেই অমানুষ জানোয়ার অজিত মুখার্জিকে কঠিন থেকে কঠোরতম শাস্তি দিতে? আমি কিছুক্ষণ আগে অ্যারেস্ট করেছি ভাস্করবাবু। আপনি আমাকে চিনবেন, কিন্তু আমি আপনার সমস্ত কিছুই চিনি। আমার নাম সাগর রায়। আমি ঋষিদের সাহায্যে অশ্লীল লেখকের ছদ্মবেশে ওই দেশের শত্রু, সমাজের শত্রু অজিত মুখার্জি সমস্ত পাপ কাজে ধরে ফেলেছি। আপনাকে অশেষ ধন্যবাদ অফিসার, কিন্তু আমার একটা একটা অনুরোধ আছে। কি অনুরোধ? হ্যাঁ, আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। বলুন। অনুশোচনায় ক্লান্ত এই সঙ্গীতা সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিয়ে ওকে আপনার স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করতেই হবে। না 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 না, হয় না, হয় না। কেন হয় না ভাস্করবাবু? আপনি আমাদের অনুরোধ রাখুন, আপনি আমার দিদিকে প্রায়শ্চিত্ততার সুযোগ করে দিন। একমাত্র স্ত্রী একমাত্র তুই পারি আমার হারানোর সম্মানটা ফিরিয়ে দিতে। তাই আমি তোর সাথে নৌকার উপরে আঁচল পেতে ভিক্ষে চাইছি। যে ভালোবাসা দিয়ে তুই আমার স্বামীকে ভালোবেসেছিস, সেই ভালোবাসা তুই আমাকে ভিক্ষে দে। আমার স্বামীকে দিয়ে তুই আমার সিঁদুরটাকে ভিক্ষে দে। হতে পারে না। একটা আকাশে দুটো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ থাকতে না পারলেও দুরকম চাঁদ তো থাকতে পারে। কি বললে গঙ্গা? দুরকম চাঁদ? এগো লেখো, তিনকি ফোঁটা জ্যোৎস্না ছড়া আকাশে পূর্ণিমার চাঁদ যেমন ওঠে, তেমনি তার কিছুদিন পরে দিক চক্রা বলে ওই পশ্চিম আকাশে দ্বিতীয় দিকের এক ফালি চাঁদ ওঠে। আমি না হয় সেই দ্বিতীয়ার চাঁদের মতো পশ্চিম আকাশে হারিয়ে যাব। গঙ্গায় যে আজ ভাটার টান লেগেছে, তাই আর সে খরস্রোতা হয়ে মহাসমুদ্রের দিকে ছুটে যাবে। জোয়ারারা গঙ্গার দুই পারে উড়ে বেড়াবে অসংখ্য স্মৃতির পাখিরা। সত্যি গঙ্গা গঙ্গা গঙ্গার মতোই পবিত্র। না 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 না, আপনারা গঙ্গাকে অসব কথা বলবেন
করবেন না। আমি গঙ্গাকে আমি আমার জীবন থেকে হারাতে পারবো না। গঙ্গা আমার প্রেরণা, গঙ্গা আমার জীবনের গৌতম, গঙ্গা আমার জীবনের গৌতম, গঙ্গা আমার নতুন জীবনে চেতনা। কথা বলো না, খাচ্ছি চেষ্টা খাচ্ছি। এখন আমি আসি সঙ্গীতা, আসি গঙ্গা। বলো না, আমার কথা তুমি আর দ্বিতীয়বার বলো না। বলবো বলবো বলবো, আমি সারা জীবন ধরে ওই কথাই বলবো। আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়েকে আমি আমার হৃদয়ে স্থান দিতে পারবো না, কিছুতেই না। আমি চাই না, আমি চাই না, আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা। আমি চাই না, আমি চাই না রে তো ওজন করা কণিকা কোথাকার? আমার মা বোনেরা, দাদা ভাইয়েরা, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। এই সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য আমার অতীত জীবনে ফিরে গিয়েছিলাম। এছাড়া আমার কি আর কোনো উপায় ছিল? আপনারা বলুন না, এছাড়া আমার কি কোনো উপায় ছিল? এই যে বাবু মশাই, বলি টাকা দিতে না পারো, না পারবে কমসে কম তোমার বইয়ের নিয়ে আসা এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে তোমার বইয়ের সিঁদুরে পরিয়ে তো দিতে হবে। দেখো বাবু, থানায় থানায় করবে না। এই নাও তোমার বইয়ের নিয়ে আসা সিঁদুর কৌটো। এই কৌটো থেকে সিঁদুর নিয়ে তোমার বইয়ের সিঁড়িতে পরিয়ে দিয়ে প্রমাণ করে দাও, সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত কোন পুরুষই কোন মেয়ের স্বামী হতে পারে না। মাননীয় দর্শক মন্ডলী, আমার মা বোনেরা, নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় কিছুক্ষণের জন্য এই দৃশ্যটা স্থির করে দিয়েছিলেন। এখন আমি ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আমি জানতে চাইছি, সাহিত্যিক ভাস্কর ব্যানার্জি ওই সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে স্ত্রী বলে মেনে নেবে, নাকি ওই অন্ধকার থেকে আলোয় ফেরা গঙ্গার স্মৃতিতে আবার নতুন করে সিঁদুর দিয়ে তাকে স্ত্রী বলে মেনে নেবে? 1432 সালে প্রতিদিন আমি বলছি, আপনি আপনার স্ত্রী সঙ্গীতা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিন ভাস্কর বাবু। আমি বলছি, আপনি ওই আলোর চরিত্র, শিক্ষার চরিত্র, সমাজ সংসারে বঞ্চিতা ধর্ষিতা চরিত্র গঙ্গার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে গঙ্গাকে স্ত্রী মর্যাদা দিন বলুন। মাননীয় দর্শক মন্ডলী, আমার মা বোনেরা, সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য আমাকে ওই 1432 সালের নির্দেশকেই মেনে নিতে হলো। তবে হ্যাঁ, এই পালা যদি নাট্যকার 1450 সালে লিখতেন তাহলে হয়তো সিঁদুর দিয়ে তাকেই স্ত্রী বলে মেনে নিতেন, কিন্তু সেটা পারলেন না। তাই তিনি আমাকে দিয়ে বলালেন, গঙ্গা, তুমি 1432 সালের যত ময়লা আবর্জনা ধুয়ে ধুয়ে
ওগো